মুভির শুরুতেই আমরা লি নামের এক ব্যক্তিকে দেখতে পাই। জব হারানোর পর বেকার হয়ে সে সারাদিন বাসায় বসে থাকে। আজকে আবার তাদের বিল্ডিংয়ে নতুন একটি পরিবারকে শিফট হতে দেখা যায়। রাতের বেলা লি একটি মেয়েকে একা বসে থাকতে দেখে। প্রথম দেখাতেই তার মেয়েটিকে ভালো লেগে যায়। লি ওই মেয়েটির কথা তার বন্ধু বিয়মের সাথেও শেয়ার করে। বিয়ম জিজ্ঞাসা করে লি ওই মেয়েটির সাথে কথা বলছিল কিনা। লি তখন বলে, আমি তো তাকে দূর থেকেই দেখছিলাম, ব্যাস এতটুকুই। সারাদিন বিয়মের সাথে আড্ডা দিয়ে রাতে ড্রাঙ্ক হয়ে লি বাসায় ফিরে। তখন লিফটের মধ্যে তার আগের দিনের সে মেয়েটির সাথে দেখা হয়ে যায়। তবে এবার মেয়েটিকে দেখে বোঝাই যাচ্ছিল সে স্বাভাবিক নয়। হঠাৎ করে সে লিকে মারতে শুরু করে দেয়। নিজেকে বাঁচানোর জন্য লিও তার মাথায় একটা ঘুষি মেরে বসে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর লিয়ের কাছে মনে হচ্ছিল কার রাতে যা কিছু হয়েছিল তা সবটাই বাস্তবে ঘটেছিল নাকি সবকিছু তার স্বপ্ন ছিল। নিচতলায় লি নতুন একটি বেকারি দেখতে পায়। আরা নামের এই মেয়েটি লিকে জিজ্ঞাসা করে সে তাদের বিল্ডিং এ থাকে কিনা। লি হ্যাঁ বললে আরা তার কাজিনকে ডেকে বলে, দেখো এই লোকটি আমাদের প্রতিবেশী। এবার আমরা শিউনজিকে দেখতে পাই। এটা হচ্ছে সে মেয়েটা যাকে দেখে লি ক্রাশ খেয়েছিল। কিন্তু পরক্ষণে লিয়ের রাতের ঘটনাটা মনে পড়ে যায়। সে তো ভয়ে শিওনের দিকে চোখ তুলে তাকাতেই পারছিল না। কিন্তু এখানে শিওনের ব্যবহার তো সম্পূর্ণ নর্মাল ছিল। লি বেকারি থেকে চলে আসার সময় পিছন থেকে শিওন তাকে ডাক দেয়। লি তো তখন ভয়ে দৌড়াতে শুরু করে দেয়। তার পিছন পিছন শিওনও দৌড়াতে থাকে। লি থামলে শিওন জিজ্ঞাসা করে সে এভাবে দৌড়াচ্ছিল কেন। শিওন তাকে অনেকবার ডেকেছে থামার জন্য। তারপর সে লিকে একটি গিফট বক্স দিয়ে বলে এটা তার জন্য, কারণ সে তাদের বেকারির প্রথম কাস্টমার। লি তো কিছুতেই ভেবে পাচ্ছিল না এসব কি হচ্ছে। মেয়েটা রাতে অস্বাভাবিক আচরণ করে, আবার দিনের বেলা একদম সুস্থ স্বাভাবিক। আসলে তার মধ্যে কি সমস্যা রয়েছে এই চিন্তা করতে করতে লি এখান থেকে চলে যায়। তারপর গভীর রাতে লি দেখে বাসার নিচে শিওন অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। আসলে ব্যাপারটা কি তা চেক করার জন্য শিওনও নিচে যায়। তবে নিচে নেমে সে শিওনকে আর কোথাও খুঁজে পায় না। এদিকে আমরা শিওনকে দেখি একটা গাড়ি তার দিকে আসছিল। এটা দেখে সে তুই স্মাইল করতে থাকে এবং গাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। লি দেখে একটা লোক জোর করে শিওনকে ধরে রেখেছে। লি লোকটিকে বলে শিওনকে ছেড়ে দিতে। পরে লি বুঝতে পারে উনি শিওনের বাবা, আর উনি শিওনকে গাড়ির সামনে না যাওয়ার জন্যই জোর করে আটকে রেখেছিল। শিওনের বাবা এবার লিয়ের পরিচয় জানতে পারে। লি তখন নিজের পরিচয় দিয়ে বলে সে তাদের উপরের ফ্লোরে থাকে। শিওনের বাবা আরো জানতে পারে লি এর আগেও একবার শিওনকে এরকম অদ্ভুত অবস্থায় দেখেছিল। হঠাৎ করে শিওন তখন লিয়ের গলা চেপে ধরে। তার বাবা তাকে কোনো মতে শান্ত করে আর লিকে তাদের থেকে দূরে থাকতে বলে। লি তো তখন ভয়ে দৌড়ে পালিয়ে নিজের জীবন বাঁচায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে শিওনের বাড়ির দৃশ্য দেখানো হয়। আরা পার্টি শেষ করে চুপি চুপি বাসায় ফিরে দেখে শিওন তার রুমে ঘুমাচ্ছে। শিওনের বাবা আরার কান ধরে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছিল। তার তো শিওনকে পাহারা দেওয়ার কথা ছিল, আজ তো আর একটু হলেই তার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরা এখানে তার আঙ্কেলকে কথা দেয় এরপর থেকে রাতে সে আর শিওনকে একা রেখে কোথাও যাবে না, তার উপর সবসময় নজর রাখবে। পরের দিন সকালে লিয়ের সাথে শিওনের দেখা হলে লি তার থেকে একটু দূরে দূরে সরে থাকছিল। শিওন তার সাথে কথা বলতে গেলে লি বলে আমি দুঃখিত কালকের জন্য। শিওন বলে সে তাকে সরি কেন বলছে, আর শিওন তো এটা জানতে চাইছিল লি এখনো কেন তার ফ্লোরের বাটন প্রেস করেনি। শিওন লিয়ের হয়ে 14 নম্বর ফ্লোরের বাটন প্রেস করে দেয়। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্যই আমরা নিচ্ছি এক ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে
গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনার ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা তো শুধু শুরু, আসল জিনিসটা প্রিন্ট করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড Cine08 এটা দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে আরো বেশি চমক থাকবে। আজ রাত 2টার সময় লি আবারও দেখে শিওন অস্বাভাবিক আচরণ শুরু করেছে এবং তার বাবা তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। কখনো সে বাচ্চাদের মতো রাইডে উঠছে, কখনো তো দুল খাচ্ছে, এরকম আরো বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকে। হঠাৎ করে আবার তার কিছু একটা হয়ে যায়, সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। শিওনের বাবা তখন শিওনকে পিঠে চাপিয়ে হাঁটতে শুরু করে দেয়। তবে যেহেতু ওনার বয়স হয়েছে, উনি শিওনকে নিয়ে বেশিক্ষণ হাঁটতে পারছিল না। শিওনের তখন কোনো সেন্সই ছিল না। সে পড়ে যেতে গেলে লি এসে তাকে ধরে ফেলে। মূলত লি এতক্ষণ তাদের উপরই নজর রাখছিল। শিওনকে উঠানোর চক্করে শিওনের বাবার কোমরের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল, এজন্য ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। আর লি শিওনকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। পরের দিন লি শিওনের বাবাকে দেখতে হসপিটালে যায়। শিওনের বাবা লিকে বলে, আমি তো তোমাকে আমাদের পরিবার থেকে দূরে থাকতে বলেছিলাম, তাহলে গতকাল মধ্যরাতে তুমি ওইখানে কি করছিলে? লি অজুহাত দেখিয়ে বলে সে ডাস্টবিনে আবর্জনা ফেলতেই গিয়েছিল। শিওনের বাবা এবার লিয়ের বায়োডাটা সম্পর্কে জানতে চায়। লিয়ের বাবা ছিল একজন হাই স্কুল প্রিন্সিপাল, তার মা ছিল ওমেন অ্যাসোসিয়েশনের হেড। তারা লিয়ের বড় বোনের সাথে অন্য একটা শহরে থাকে। শিওনের বাবা জানতে পারে লি আগে ভালো একটি কোম্পানিতে জব করত, কিন্তু কাজে বড়সড় কোনো ভুল করায় তাকে জব থেকে ফায়ার করে দেওয়া হয়। আসলে লিয়ের দ্বারা কোনো কাজই ঠিকমতো হতো না এবং সে অনেকটা ভীত প্রকৃতির মানুষ ছিল। তো লি এখানে জিজ্ঞাসা করে রাতের বেলা শিওনের আসলে কি হয়, সে কেমন যেন অন্যরকম আচরণ করে। শিওনের বাবা এবার বলতে শুরু করে শিওনের মধ্যে একটি অশরীরী আত্মা রয়েছে। ছোটবেলা থেকে প্রতি রাতে ওই আত্মা কয়েক প্রহরের জন্য শিওনের বডিকে কন্ট্রোল করা শুরু করে। আর এটা যে শুধুমাত্র শিওনের সাথে হয়ে আসছে এমন কিন্তু না, তাদের পূর্বপুরুষদের সাথেও হয়ে আসছে। বলা যেতে পারে এটা তাদের পরিবারের জন্য একটা অভিশাপ। প্রতিটি জেনারেশন থেকে একজনকে বেছে নিয়ে এ অশরীরী আত্মা তাদের মধ্যে থাকতে শুরু করে। শিওনের বাবারা অনেক চেষ্টা করেছে শিওনকে সুস্থ করার, কিন্তু কিছুতেই তারা ওই আত্মাকে শিওনের শরীর থেকে বের করতে পারেনি। তবে শিওন এ আত্মার ব্যাপারে কিছুই জানে না। শিওনের বাবা বলে আমাকে কয়েকদিন হসপিটালে থাকতে হবে, এই জন্য এই কয়েকদিন তিনি লিকে শিওনকে দেখে রাখতে বলে, আর সাথে আরা তো থাকবেই। লি প্রথমে রাজি হয় না, কেননা সে তো আগেই দেখেছে অদ্ভুত হয়ে গেলে শিওন কি কি কর্মকাণ্ড করে বেড়ায় এবং তাকে সামলানো কতটা মুশকিল হয়ে পড়ে। কিন্তু শিওনের বাবার অনেক জোরাজুরিতে অবশেষে লি রাজি হতে বাধ্য হয়। শিওনের বাবা লিকে তাদের বেকারিতে একটা জবও দিয়ে দেয়। তারপর আমরা লিকে শিওনের বেকারিতে দেখতে পাই। আরার কাছ থেকে লি জানতে পারে রাতে শিওনের মধ্যে থাকা অশরীরী আত্মা কি কি করে বেড়ায়। পরের দিন শিওনের তা মনে থাকে না, কিন্তু সারাদিন শিওন কি কি করে এগুলোর সবই ওই আত্মা জানতে পারে। তো আজ রাত থেকে লিয়ের ডিউটি শুরু হয়ে যায়। এবার শিওন একটি সুপার শপে ঢুকে পড়ে। লিও তার পিছু পিছু এখানে চলে আসে। শিওন ক্যাশিয়ার বয়কে একটি কেক দেখিয়ে বলে এখন থেকে যেন শুধু এ ফ্লেভারের কেক থাকে। এটা বলে শিওন তো অন্য আরেকটা ফ্লেভারের কেক ছুঁড়ে ফেলে দেয়। ক্যাশিয়ার বয় তাকে জিজ্ঞাসা করে সে এমন অদ্ভুত আচরণ কেন করছে। লি বলে আপনি কিছু মনে করবেন না, আমার বোনের মাথায় একটু সমস্যা আছে। এই সময় অন্য আরেকটি মেয়ে শিওনের হাতের ফ্লেভারের কেক কিনতে এসেছিল, কিন্তু শিওন সবগুলো কেক নিয়ে চলে গিয়েছিল। বাইরে বসে শিওন খাবারগুলো মজা করেই খাচ্ছিল, আর দূর থেকে সে মেয়েটি তাকে দেখছিল। শিওন ইচ্ছে করে প্রতিটি কেকের এক বাইট খেয়ে সম্পূর্ণ কেক ফেলে দিচ্ছিল। এটা দেখে তো মেয়েটা কষ্টে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। অন্যদিকে লি শিওনের শরীরে থাকা আত্মাকে জিজ্ঞাসা করে সে কেন শিওনের শরীরকে কবজা করে রেখেছে। আত্মাটি উত্তরে বলে শিওনের পূর্বপুরুষরা মারাত্মক অন্যায় করেছে তার উপর, তাই শিওনকে এখন তার শাস্তি ভোগ করতে হচ্ছে। লি জিজ্ঞাসা করে শিওনকে এই শাস্তি কতদিন ভোগ করতে হবে। আত্মাটি বলে চিরকাল।
সে আরো বলে আমার কথা মেনে চলো, তা না হলে আমি শিওনের সাথে কি কি করতে পারি তোমার তার কোনো ধারণাই নেই। লি তখন বলে পাগল কোথাকার, এমন আবার হয় নাকি? ব্যাস এই কথা শুনে শিওনের মধ্যে থাকা আত্মাটি ভীষণ রেগে যায় এবং সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। লি তাকে থামানোর অনেক চেষ্টা করে, এক পর্যায়ে তো ওই আত্মাটি একটি পোকা ধরে খেতে যায়। লি তাকে বাধা দিয়ে বলে সে তার সব কথা মেনে চলবে, সে যা চাইবে তাই হবে। আর তার এটাও বিশ্বাস হয়ে গিয়েছে যে সে আসলে অনেক শক্তিশালী একটা আত্মা। এবার শিওনের মধ্যে থাকা আত্মাটা শান্ত হয়। তারপর সকালে বেকারিতে কাজের সময়ে লি মনে মনে এটাই ভাবছিল শিওন কত সুন্দর একটা মেয়ে, দিনের সবার সাথে কত ভালো করে কথা বলে, অথচ রাত হলে সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। শিওন লিকে বেকারির বাকি কাজগুলো সামলাতে বলে এবং সে চলে যায় ক্লাস করতে। তারপর রাতের দৃশ্যে দেখা যায় তারা একটি পার্কে এসেছিল। শিওন লিকে আরো জোরে জোরে দুল দেওয়ার জন্য বলছিল। লি এবার এত জোরে দুল দেয় যে শিওন দোলনা থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। এই কারণে সে তো লিকে তাড়া করতে থাকে মারার জন্য। অপরদিকে শিওনের বাবা হসপিটালে বসে শিওন আর লিয়ের লোকেশন দেখছিল। তো এভাবে লি রোজ দিনের বেলাতে বেকারিতে কাজ করে আর রাতের বেলা শিওনকে পাহারা দেয়। লি যে ঠিক মতো শিওনের পাহারা দিচ্ছে আরাইটার ভিডিও করে তার আঙ্কেলকে সেন্ড করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় লি আরাকে বলছিল মন্ত্র পড়ার মাধ্যমে তো আত্মাদেরকে বসে আনা যায়, তাহলে আরারা শিওনের উপর মন্ত্র পড়াচ্ছে না কেন? তখন আমরা একটা দৃশ্য দেখতে পাই, একবার বই পড়ে এবং পবিত্র পানি দ্বারা আর শিওনের বাবা শিওনের উপর মন্ত্র করার চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাকে অন্য কোনো উপায়ে শিওনের শরীর থেকে বের করতে হবে। তারা বলে সে একবার শিওনের মধ্যে থাকা আত্মার সাথে একটি গেম খেলে জিতেছিল, মানে আত্মাটিকে বোকা বানিয়ে জিতেছিল আর কি। লিয়েরও এমন কিছু একটা করা উচিত। কে বলতে পারে এভাবে সে ওই আত্মাকে বোকা বানিয়ে শিওনের শরীর থেকে বের করার কোনো উপায় পেয়ে যেতে পারে। তো রাতে যখন শিওনের মধ্যে থাকা আত্মাটি অ্যাক্টিভ হয় তখন লি তাকে একটি গেম খেলতে নিয়ে আসে। লি আত্মাটিকে একটি পুতুল চুজ করতে বলে এবং বলে 3 বার চেষ্টা করে আমি পুতুলটিকে বাহিরে বের করে আনবো। আত্মাটি জিজ্ঞাসা করে যদি তুমি জিতে যাও তাহলে কি হবে? লি বলে যদি আমি জিতি তাহলে তোমাকে শিওনের শরীর ছেড়ে চলে যেতে হবে। আত্মাটি রেগে গেলে লি বলে তা না হলে আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি তোমাকে সে উপায় বলে দিতে হবে। আত্মাটি তখন লিয়ের কথায় রাজি হয়ে যায়। প্রথম 2 বার চেষ্টা করে লি তো পুতুলটিকে বের করতেই পারে না, তবে তৃতীয়বারে সে ওই পুতুলটিকে বাহিরে বের করে ফেলে। শর্ত অনুযায়ী আত্মাটি বলে দেয় যদি কেউ 3 বার আত্মাটির আসল নাম ধরে রাখে এবং তাকে শিওনের শরীর থেকে বের হওয়ার আদেশ দেয় তাহলে সে শিওনের শরীর ছেড়ে চলে যাবে। লি জিজ্ঞাসা করে তার নাম কি, কিন্তু আত্মাটি বলে এত সহজে আমি আমার নাম বলবো না, এটা বলে সে চলে যায়। তারপর তো লি ইন্টারনেটে রিসার্চ শুরু করে দেয় অশরীরী আর তাদের নাম কি কি হতে পারে, কিন্তু আশাজনক তেমন কিছুই সে খুঁজে পায় না। পরের দৃশ্যে আমরা দেখি শিওন আর লি শহরের অন্য আরেকটি শপে গিয়েছে তাদের বেকারির খাবার ডেলিভারি দিতে। সেখানে এক লোকের সাথে লিয়ের ধাক্কা লাগে। ওই লোকটি শিওনকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। লোকটি শিওনের দিকে হাত বাড়ালে লি এসে তার হাত ধরে তাকে সরি বলে। তখন ওই লোকটি কোনো কথা না বলেই সব থেকে চলে যায়। তারপর শিওন আর লি বাইরে এক জায়গায় বসে কথাবার্তা বলতে থাকে। শিওন বলে তার কাছে মনে হয় সবসময় কেউ তার সাথে থাকে যে কিনা শিওনকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। লি তো মনে করে শিওন তার কথাই বলছে, কারণ রাতের বেলা সেই তো শিওনের খেয়াল রাখে। কিন্তু পরক্ষণেই শিওন বলে ওঠে রাস্তার পাশে সে একটা কুকুরকে দেখেছে, তার মনে হয় ওই কুকুরটাও শিওনকে ফলো করে এবং রাস্তায় যে কোনো বিপদ থেকে তাকে রক্ষা করে। এই শুনে লিয়ের মুখটা তো একদম দেখার মতো হয়ে যায়। মনে মনে সে বলে শিওন তাহলে এতদিনে আমাকে একটা কুকুর ভেবে এসেছে। তো রাতের বেলা দেখা যায় আবারও ওই অশরীরী শিওনের শরীরে ভর করেছে। লি তার সাথে কথা বলছিল, এক পর্যায়ে খেয়াল করে তার পাশে শিওন নেই। অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই, সে ব্রিজের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করার চেষ্টা করছিল। নিচে পুলিশরা তাকে এমনটা করতে নিষেধ করছিল, কিন্তু লোকটি বলে বেঁচে থাকার জন্য তার কাছে কোনো আশাই নেই। কোন জিনিসকে আঁকড়ে ধরে সে বেঁচে থাকবে, তার তো আত্মহত্যা করে নেওয়াই উচিত। এদিকে শিওনকে দেখা যায় সে ওই ব্রিজের নিচে এসে লোকটিকে সুইসাইড করার জন্য উৎসাহ দিচ্ছিল। লি তখন তার মুখ চেপে ধরে, তবে বেশিক্ষণ তাকে চুপ করিয়ে রাখতে পারে না। শিওন লোকটিকে বলে আমি তোমাকে একটা ডেমো দেখাচ্ছি কিভাবে
সুইসাইড করতে হবে। এই বলে সে তো নদীতে লাফ দেয়। লিও শিওনকে বাঁচানোর জন্য ওই পানিতে লাফ দেয়। পুলিশরা লিকে তো কোনো মতে বুটে তুলে বাঁচিয়ে নেয়, কিন্তু শিওনকে তারা কোথাও খুঁজে পায় না। লি শিওনের নাম নিয়ে কান্না করতে শুরু করে দেয় এবং যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে বলে। এদিকে আমরা মজার একটি দৃশ্য দেখতে পাই। এতক্ষণ তো মনে হচ্ছিল শিওন পানিতে ডুবে মারা গিয়েছে, কিন্তু দেখা যায় সে আসলে ইতিমধ্যে সাঁতার কেটে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছে। সবাই তো এই দেখে হতবাক হয়ে তাকে দেখতে থাকে। ওই লোকটিও তখন ব্রিজের উপর থেকে নিচে নেমে আসে। শিওনের এই ঘটনাটা সব জায়গায় টেলিকাস্ট করে দেওয়া হয়। এদিকে এই নিউজ দেখে শিওনের বাবা লিওর উপর প্রচন্ড রেগে যায় এবং তাকে মারতে শুরু করে। তিনি বলেন, আমি তোমাকে বলেছিলাম না সবসময় শিওনের সাথে থাকতে, তাহলে তুমি শিওনকে একা ছেড়ে দিয়েছিলে কেন? আরা তার আঙ্কেলকে লিকে ছেড়ে দিতে বলে। এই সময় শিওন বেকারিতে আসলে শিওনের বাবা লিকে জড়িয়ে ধরে এমন ভাব করে যেন কিছুই হয়নি। শিওন আর ওর বাবা চলে গেলে লি আরার কাছ থেকে জানতে পারে শিওনের ইচ্ছা ফ্রান্সে গিয়ে সে নিজের একটা বেকারি ওপেন করবে, কিন্তু শিওনের যে অবস্থা তাকে কোনোভাবেই একা পাঠানো সম্ভব না। যাক, রাতের বেলা লি শিওনের বাসার সামনে অপেক্ষা করছিল, কিন্তু আজ যখন শিওন বাইরে আসে তখন দেখা যায় সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। তখন লি আর শিওন একসাথে হাঁটতে শুরু করে। শিওন জানায় আজ তার মায়ের মৃত্যুবার্ষিকী, এজন্য রাতে তার ঘুম আসছিল না। লি বুঝতে পারে শিওন এখনো ঘুমায়নি বলে তার ভিতরে থাকা আত্মাও এখনো অ্যাক্টিভ হয়নি। শিওন লিকে বলে তার বয়স যখন 8 বছর ছিল তখন তার মা মারা যায়, সে এখনো তার মাকে ভীষণ মিস করে। শিওনের কথা শুনে লিয়ের তো শিওনের জন্য একটু খারাপ লাগে। শিওনের মন ভালো করার জন্য লি তাকে নিয়ে মুভি থিয়েটারে চলে আসে, কিন্তু হলে তো একটা রোমান্টিক মুভি চলছিল আর লি শিওনের পাশে সিটে বসেছিল। শিওন আবার লিয়ের হাতের উপর হাত রেখেছিল, এজন্য লিয়ের একটু অকওয়ার্ড ফিল হচ্ছিল। এক পর্যায়ে সেও শিওনের হাত ধরতে যায়, কারণ সে শিওনকে অনেক আগে থেকেই পছন্দ করতে শুরু করেছে। তখনই দেখা যায় শিওনও তার দিকে মুচকি মুচকি স্মাইল করে, তবে পরক্ষণে শিওন শয়তানি একটা হাসি দিয়ে ওঠে। লি বুঝতে পারে এতক্ষণ শিওনের মধ্যে থাকা আত্মাটি তার সাথে শয়তানি করছিল। আসলে থিয়েটারে এসে শিওন ঘুমিয়ে পড়েছিল। আত্মাটি বলে, তার মানে আমি ঠিকই ধরেছি, তুমি শিওনকে পছন্দ করো। আত্মাটি এক কাপলের কাছ থেকে পপকর্ন কেড়ে খেয়ে নেয়, মানে তার পাগলামি শুরু হয়ে গিয়েছে আর কি। লিয়াজ আবারও তার কাছে তার নামটা জিজ্ঞাসা করে। আত্মাটি বলে তার নাম কি এটা সে ভুলে গিয়েছে। তাটি একটি সমুদ্রের পিকচার দেখতে থাকে। লিকে জিজ্ঞাসা করে সে এখানে যেতে চায় কিনা। আত্মাটি হ্যাঁ বলে। লি বলে কিন্তু এখন তো রাত। আত্মাটি বলে সে যেন শিওনকে দিনের বেলাতেই সমুদ্রের পাড়ে ঘুরতে নিয়ে যায়, শিওন দেখলে সেও দেখতে পারবে। তো পরের দিন লি শিওনকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। একটু পর লি দেখে শিওনের চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। লি জিজ্ঞাসা করে তার কি হয়েছে। শিওন বলে কিছু না তো, বাতাসের জন্য হয়তো চোখ দিয়ে পানি পড়ছে। আসলে ওই আত্মাটি সমুদ্রে ঘুরতে এসে খুশি হয়েছিল, এজন্যই হয়তো ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছে। শিওনের মধ্যে থাকা আত্মাটি ততটাও খারাপ ছিল না। এর প্রমাণ হলো এখনো পর্যন্ত সে কাউকে তেমন কোনো আঘাত করেনি। যাই হোক, তারপর লি শিওনের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয়। রাতে শিওনের মধ্যে ওই আত্মা আবারও জাগ্রত হলে লি আবারও তার কাছে তার নামটা জানতে চায়। সে বলে শিওনের স্বপ্ন সে ফ্রান্সে গিয়ে পড়াশোনা শেষ করবে এবং একটি বেকারি ওপেনিং করবে, কিন্তু তোমার জন্য শিওন এটা করতে পারছে না। লি আত্মাটিকে শিওনের শরীর ছেড়ে চলে যেতে বলে। আত্মাটি তখন রেগে গিয়ে তার হাতের মাটির পাত্রটি ভেঙে ফেলে এবং এদিক সেদিক দৌড়াতে শুরু করে। লি যায় তাকে থামানোর জন্য। তারপর রাস্তায় তো একটি গাড়ির সাথে প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে লি বেঁচে যায়। এদিকে দৌড়াতে দৌড়াতে আত্মাটি একটি জায়গায় চলে আসে। তার সামনে একটি রশি ঝুলানো ছিল, আর এই রশির জন্য আত্মাটির সামনে আর যেতে পারছিল না। ওই সময় লি এখানে চলে আসে এবং তাকে শান্ত করে। তো এবার আত্মাটি বলে লি যদি তাকে মন থেকে খুশি করার চেষ্টা করে তাহলে আত্মাটি শিওনের শরীর ছেড়ে দেওয়ার কথা ভেবে দেখবে। তো তারপর থেকে লি প্রতি রাতে ওই আত্মাকে নিয়ে বিভিন্ন মজার মজার স্থানে ঘুরে বেড়াতে থাকে। তারপর দেখা যায় একদিন রাতে আরা জোর করে লিয়ার শিওনকে নিয়ে নাইট ক্লাবে চলে আসে। তাদের সাথে লিয়ের বন্ধু বিয়মও এসেছিল।
এখানে শিওনের সাথে সেই স্বপ্নের লোকটির আবারও দেখা হয়ে যায়। এই লোকটির নাম ছিল ইয়ংসুক। সে শিওনের হাত ধরে রেখেছিল, যদিও এখন শিওনের মধ্যে থাকা আত্মাটি অ্যাক্টিভ ছিল, কিন্তু সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারছিল না। তখন লি এসে শিওনকে লোকটির কাছ থেকে ছাড়িয়ে নেয়। লোকটি জিজ্ঞাসা করে সে তার কি হয়। উত্তরে লি বলে আমি তার বয়ফ্রেন্ড। লোকটি তখন আর কিছু না বলে শুধু স্মাইল করে চলে যায়। পরের দিন ওই লোকটি শিওনদের বেকারিতে আসে, তবে শিওনের তো কিছুই মনে ছিল না, এই জন্য সে লোকটিকে চিনতেই পারে না, কিন্তু লি তাকে দেখেই চিনে ফেলে। লোকটি মূলত লিয়ের সাথে কথা বলতে এসেছিল। সে তাকে সাইডে ডেকে বলে আমি শিওনকে সুস্থ করে দিতে পারি। লি তখন বলে শিওন তো সুস্থই আছে। ইয়নসুক বলে আমার কাছে কিছু লুকিও না, আমি তো সবকিছুই জানি। শিওনের মধ্যে যে অন্য একটা শক্তি রয়েছে এটা আমি তার সাথে দেখা হওয়ার প্রথম দিনই বুঝেছিলাম। লিয়ার তখন মনে পড়ে আত্মাটি তাকে একবার বলেছিল লিরা যদি তার উপর কোনো মন্ত্র করার চেষ্টা করে তাহলে আত্মাটি শিওনকে অনেক বেশি কষ্ট দিয়ে মেরে ফেলবে। শিওনের যাতে কিছু না হয় এই কথা ভেবে লি ইউনসুককে বলে সে পুরোপুরি সুস্থ, আমাদের আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই, আপনি এবার আসতে পারেন। ইউনসুক তখন আর কোনো কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। তারপর শিওন যখন ক্লাস করার জন্য যাচ্ছিল তখন লি শিওনকে বলে ক্লাস শেষে শিওন যেন লিকে একটা কল করে, লি যাবে তাকে পিক করতে। শিওনও মাথা নেড়ে সম্মতি জানায়। মূলত লি শিওনকে একা ছাড়তে ভয় পাচ্ছিল ইউনসুকের জন্য। তারপর আমরা রাতের সিন দেখতে পাই। শিওন গাড়ির জন্য বাস স্টপে ওয়েট করছিল, তখনই একটি মেয়ে এসে শিওনকে বলে তার তো হাত ভেঙে গিয়েছে, শিওন কি তার শুলেস বেঁধে দিতে পারবে? দেখা যায় শিওন জুতার লেস বেঁধে দিয়েছে। এই জন্য মেয়েটি তো খুবই খুশি হয়েছিল, তাই সে শিওনকে একটি ক্যান্ডি খেতে দেয়। শিওন বাসের মধ্যে ওই ক্যান্ডি খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। আর এই সবকিছু কিন্তু এতক্ষণ ধরে ইউনসুক তার উপর নজর রাখছিল। এসব আসলে সেই করিয়েছে। এবার সে তো শিওনকে নিয়ে চলে যায়। এদিকে বেকারিতে লিয়ার শিওনের বাবা বসেছিল। শিওনের বাবা লিকে ধন্যবাদ জানাচ্ছিল রাতের বেলা শিওনের উপর ঠিকমতো নজর রাখার জন্য। তো লি দেখে রাত হয়ে যাওয়ার পরও শিওন তাকে কল করছে না। লিয়ার তখন ইউনসুকের কথা মনে পড়ে যায়। লিয়ার তো এই ভেবে খুবই ভয় লাগতে শুরু করে যে এখন শিওন কোথায় আছে, তাকে ফোনেও পাওয়া যাচ্ছিল না। লিয়ার এক মুহূর্ত দেরি না করে শিওনের লোকেশন ট্র্যাক করে বের হয়ে পড়ে তাকে খোঁজার জন্য। শিওনকে শহর থেকে বেশ কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়েছিল। এতক্ষণে শিওনের মধ্যে থাকা আত্মা জেগে উঠেছিল। ইউনসুক আসলে আত্মাকে ধরে বন্দি করে রাখত। তার কাছে একটি বিশেষ চশমাও ছিল। এই চশমা দিয়ে মানুষের মধ্যে ভর করা আত্মাকে দেখা যেত। ইউনসুক আত্মা বের করার প্রক্রিয়া শুরু করে দেয় এবং ক্যামেরা অন করে রাখে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও করার জন্য। অন্যদিকে লিও এই স্থানে চলে এসেছিল। শিওনের মধ্যে থাকা আত্মাটির তো অনেক কষ্ট হচ্ছিল, কারণ আকাশে নতুন চাঁদ ওঠার জন্য বর্তমানে তার শক্তি অনেকটা কমে গিয়েছিল। এই জন্য সে কিছুই করতে পারছিল না। দেখা যায় দরজা ভেঙে লি ভিতরে ঢুকে পড়েছে। এখানে তো তার সাথে ইউনসুকের বিশাল একটা ফাইট শুরু হয়ে যায়। ইউনসুকের হাতে লি অনেক মার খায়, কিন্তু শেষ পর্যন্ত লিও ইউনসুককে মেরে অজ্ঞান করে দেয়। তারপর শিওনের বাঁধন খুলে দেয়। লি তো ইউনসুকের ক্যামেরার মেমোরি কার্ডও নষ্ট করে দেয়। তারপর সে শিওনকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় আমরা ইউনসুকের ওই বিশেষ চশমার দ্বারা শিওনের মধ্যে থাকা আত্মার আসল রূপটা দেখতে পাই। তারপর গাড়ির মধ্যে শিওন অর্থাৎ আত্মাটি একদম চুপচাপ ছিল। এটা দেখে লি বলে তোমার কোনো কথা বলার থাকলে তুমি বলতে পারো, আমি তোমার সব কথা শুনবো। আত্মাটি এবার তার ঘটনা বলতে শুরু করে। সে বলে কয়েক শতক বছর আগে দেশে ভয়াবহ খরা দেখা দিয়েছিল। সেই সাথে তাদের গ্রাম জুড়ে নেমে এসেছিল প্লেগ রোগের মহামারী। এই মহামারীতে আত্মাটির পুরো পরিবার মারা যায়। গ্রামের লোকজন এই মহামারী থেকে বাঁচার জন্য একজন শামানকে নিয়ে আসে। শামান বলে মহামারী থেকে বাঁচতে হলে গ্রামবাসীদের কিছু একটা উৎসর্গ করতে হবে, কিন্তু উৎসর্গ করার মতো কোনো গৃহপালিত পশু বা পাখি গ্রামবাসীদের কাছে ছিলই না। তাই তারা উৎসর্গ করার জন্য তাকেই বেছে নেয়। মৃত্যুর পর এক পরিবার তার অন্তিম পাত্রের মধ্যে ভরে মাটির নিচে পুঁতে রেখে দেয়।
ওই মাটির পাত্রে যদি সে 100 বছর কাটিয়ে দিতে পারত তাহলে সে মুক্তি পেয়ে যেত। কিন্তু একদিন শিওনের নানির মা মাটির নিচে থাকা ওই পাত্রটি পেয়ে গিয়েছিল। সে পাত্রের ঢাকনা খুলে দিয়েছিল এবং পাত্রটি বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করেছিল। ফলে আত্মাটিও বাইরে বের হয়ে গিয়েছিল। আর যদি 50 বছর সে এই পাত্রের মধ্যে থাকতে পারত তাহলেই তো তার আত্মাটি মুক্তি পেয়ে যেত। কিন্তু শিওনের নানির মায়ের জন্য সেটার সম্ভব হয়নি। তারপর তো আত্মাটির আর কোথাও যাওয়ার জায়গাই ছিল না। এই জন্যই সে শিওনের নানির মায়ের শরীরে প্রবেশ করে আর তার মধ্যেই থাকতে শুরু করে। তারপর পর্যায়ক্রমে সে শিওনের নানি এবং শিওনের মায়ের শরীর দখল করেছিল। যখন সে শিওনের মায়ের শরীরে ছিল তখন সে জানতে পারে শিওনের মা গর্ভবতী, অর্থাৎ শিওন তার পেটে ছিল। আত্মাটি তখন কিভাবে যেন ছোট শিওনের মধ্যে ঢুকে পড়েছিল। আত্মাটি আরো বলে, আমি একটা দুর্বল আত্মা, কিন্তু আমি অভিনয় করে দেখাই যে আমার মধ্যে অনেক শক্তি আছে, যাতে লোকজন আমাকে ভয় পায়। আত্মাটি আরো বলে সে শুধু শিওনের পরিবারের সাথে হাসি খুশিভাবে থাকতে চেয়েছিল, যেখানে বাবা মা দুজনেই থাকবে। কিন্তু সুন্দর মুহূর্ত বেশি দিন পর্যন্ত স্থায়ী হয় না। একদিন শিওনের মা মারা যায়। মারা যাওয়ার আগে শিওনের মা আত্মাটিকে বলেছিল তার সাথে যেতে, কিন্তু আত্মাটি তার সাথে যেতে পারেনি। লি বলে ইউনসুক তখন বলেছিল তুমি অদৃশ্য হয়ে যাবে। এ কথার অর্থ কি? আত্মাটি বলে পাত্রের বাইরে 1000 পূর্ণিমায় আমি পৃথিবী থেকে চিরতরে উধাও হয়ে যাব। লি আবারও জিজ্ঞাসা করে তার মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? আত্মাটি বলে আছে, তবে অনেক কঠিন। সে যে পাত্র থেকে বাইরে বের হয়েছিল, যদি আবারও সে ওই পাত্রের মধ্যে ঢুকতে পারে এবং 50 বছর কাটাতে পারে তাহলেই তার মুক্তি ঘটবে। কিন্তু আত্মাটি জানে না ওই পাত্রটি এখন কোথায় আছে। আত্মাটি নিজেও ওই পাত্র খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। যাই হোক, তারপর থেকে দেখা যায় শিওনের মধ্যে থাকা আত্মাটি রাতের বেলা আর বাইরে বের হতো না। মন খারাপ করে সে শিওনের রুমে বসে থাকতো। শিওনের বাবা লিকে বলে কয়েকদিন ধরে শিওনের মধ্যকার আত্মার বাইরে বের হয় না, তাদের কারুর সাথে কোনো কথা বলে না। আসলে তার কি হয়েছে? লি কোনো জবাব দেয় না। আসলে আত্মাটি লিকে বলেছিল সে যেন শিওনের পরিবারকে তার ব্যাপারে কিছুই না জানায়। একদিন সময়ের সাথে সাথে সে নিজেই ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য লি শিওনের বাবাকে কিছুই বলে না। লি জিজ্ঞাসা করে শিওনের নানির মায়ের বাড়িটি এখনো কি আছে? শিওনের বাবা হ্যাঁ বলে। তখন লি তার থেকে লোকেশন জেনে নেয় এবং ওই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আসলে লিয়ের কাছে মনে হচ্ছিল সেই পাত্রটি এখনো হয়তো শিওনের নানির মায়ের বাড়িতে থাকতে পারে। তারপর দেখা যায় লি ওই লোকেশনে চলে এসেছিল। সারাদিন ধরে সে বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে ওই পাত্রটি খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় আজ রাতে শিওন আবারও বাইরে বের হয়, সাথে তার বাবাও ছিল। শিওনের মন খারাপ দেখে তার বাবা তার মন ভালো করার চেষ্টা করে, কিন্তু শিওন উঠে বাড়ি চলে যায়। পরের দিন আমরা লিকে দেখি সে এখনো ওই পাত্রটি খুঁজে পায়নি। সে ফোন চেক করে দেখে আজকে তো পূর্ণিমার রাত, আজই শিওনের মধ্যে থাকা ওই আত্মাটির পৃথিবীর শেষ দিন। তারপর তো সে ভ্যানিশ হয়ে যাবে। পাত্রটি খুঁজে না পেয়ে হতাশ হয়ে সে বসে থাকে। তখন সামনে থাকা মস্ত বড় এক পাথরের দিকে তার চোখ যায়। অনেক চেষ্টার পর সে ওই পাথরটিকে সরাতে সক্ষম হয় এবং ওই স্থানটি খোঁজার পর সে অবশেষে এই পাত্রটি পেয়ে যায়। এবার লি পাত্রটি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। অলরেডি বিকাল হয়ে গিয়েছিল। লি চেষ্টা করে দ্রুত ফিরে আসার। তারপর রাতে আমরা দেখি আজ আত্মাটি শেষবারের মতো সেজেগুজে বাইরে বের হয়। সে ঘুমন্ত আরার মাথায় হাত বুলিয়ে তার থেকে বিদায় নেয়। তারপর সে শিওনের বাবার সাথে সুপার শপে যায়। প্রতিদিন সে যে ফ্লেভারের কেক নিত, আজ সে সেটা নেয় না, বরং প্রতিদিন যে মেয়েটা এই ফ্লেভারের কেক কিনতে এসে ফিরে যেত, আত্মাটি এই কেকটি ওই মেয়েটিকে দিয়ে দেয়। আজ সব থেকে যাওয়ার সময় সে ক্যাশিয়ার বয়কে ধন্যবাদ জানায়। এমনকি শিওনের মধ্যে থাকা আত্মাটি তো একটু অন্যরকম আচরণ করছিল। এই দেখে তার বাবা জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। আত্মাটি বলে সে ঠিক আছে। আত্মাটির তখন শিওনের বাবার সাথে পার করার সুন্দর মুহূর্তের কথাগুলো মনে পড়তে থাকে। আসলে শিওনের বাবাকে সে নিজের বাবার মতোই মনে করত। এসব কিছু ভেবে সে একটু ইমোশনাল হয়ে পড়ে। তারপর সে লিয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু শিওনের বাবা তো লিয়ের ব্যাপারে কিছুই জানতো না, যে সে এখন কোথায় আছে আর কি করছে।
তখনই আমরা দেখি লি দৌড়ে এসে হাজির হয়। সে শিয়নকে তার সাথে নিয়ে যায়। শিয়ন জিজ্ঞাসা করে কি হয়েছে, সে তাকে এখানে ধরে নিয়ে আসলো কেন। তখন লি তার ব্যাগ থেকে সে পাত্রটি বের করে, যেটা আত্মাটি এতদিন ধরে খুঁজছিল। লি তাকে বলে, তুমি যদি পাত্রের ভিতরে ঢুকে যাও তাহলে আমি এই পাত্রটি খুব ভালোভাবে সুরক্ষিত করে রাখবো। 50 বছর কেন, তারও বেশি সময় সুরক্ষিত করে রাখবো, যাতে কেউ এই পাত্রটি কখনোই খুঁজে না পায়। আত্মাটি লক্ষ্য করে লিয়ের জামা কাপড়, জুতা সবকিছুতে মাটি লেগে আছে। দেখে বোঝাই যাচ্ছে সে এই পাত্র খুঁজতে কতটা পরিশ্রম করেছে। এই দেখে আত্মাটি বলে, তুমি এত সব কিছু করতে গেলে কেন। লি তখন বলে, আমি চাই না তুমি অতৃপ্ত আত্মা হয়ে এই পৃথিবীতে ঘুরো। আমি চাই তোমার মুক্তি হোক এবং তুমি যেন একটি শান্তিপূর্ণ জায়গাতে যেতে পারো। লিয়ের এই কথা শুনে আত্মাটি তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে কান্না করতে শুরু করে দেয় এবং নিজের নাম বলে দেয়। তার নাম ছিল মুনিয়াং। লি এবার 3 বার তার নাম ধরে ডাকে এবং তাকে পাত্রের ভিতর প্রবেশ করার আদেশ দেয়। শিয়ন অর্থাৎ ওই আত্মাটি লিকে জড়িয়ে ধরে আর তাকে ধন্যবাদ জানায়। তারপর সে ওই পাত্রের মধ্যে প্রবেশ করে। এবার লি শিয়নার পাত্রটিকে সাথে নিয়ে চলে যায়। শিয়নের বাবা যখন জানতে পারে ওই আত্মাটি শিয়নের শরীর ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে, তখন তিনি তো অনেক বেশি খুশি হন। তিনি লিকে মন থেকে ধন্যবাদ জানায়, কারণ সবটাই সম্ভব হয়েছে লিয়ের জন্য। তারপর আমরা দেখি শিয়ন তার বাকি পড়া কমপ্লিট করার জন্য ফ্রান্সে চলে যায়। শিয়নের বাবা লি এবং আরা তাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে যায়। পরের দৃশ্যে দেখা যায় এখন আরা তার নিজের একটি বেকারি ওপেন করেছে। শিয়নের বাবা এখন অন্য কোথাও শিফট হয়ে গিয়েছে আর লি এখন নিজের জন্য একটি চাকরি খুঁজে নিয়েছে। অন্যদিকে দেখা যায় শিয়ন বিদেশে যাওয়ার পরও লিকে মনে রেখেছে। পুরনো দিনগুলোর কথা মনে করে সে প্রায়ই লিকে মিস করত, যা থেকে বোঝা যায় সেও হয়তো লিকে পছন্দ করে আর পরবর্তীতে হয়তো তাদের মধ্যে মিলও হবে, কিন্তু সেটা আর আমাদেরকে দেখানো হয় না। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়।